আমন্ত্রণ ২১-এর রাতে আমাদের আজকের বিষয় কার হাতে নিরাপদ দেশ। আজকে আমাদের সঙ্গে উপস্থিত আছেন রাজনীতি বিশ্লেষক ডাক্তার সাখাওয়াত হোসেন শায়ন্ত এবং জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। আপনাকে স্বাগত জানাচ্ছি। শায়ন্ত ভাইকে দিয়ে শুরু করতে চাই। শায়ন্ত ভাই, সরাসরি আলোচনাতেই চলে যাই, ভূমিকার প্রয়োজন নেই। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি কথা বলেছেন, তিনি লম্বা বক্তৃতা দিয়েছেন, আমি তার কিছু অংশ উল্লেখ করতে চাই। এই নির্বাচনে নির্ধারিত হবে এই দেশ কি লিবারেল ডেমোক্রেসির হাতে থাকবে নাকি সমস্ত উগ্রপন্থী রাষ্ট্রবিরোধী লোকদের মধ্যে থাকবে। নির্বাচনকে ঘিরে দেশে একটি অপপ্রচার চলছে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। এ প্রসঙ্গে তিনি বলেন, এটি সম্পূর্ণ পরিকল্পিত। তার দাবি, নির্বাচন হলে বিএনপি ল্যান্ডস্লাইড ভিক্টোরি পাবে। কোনো রাজনৈতিক দলের নাম উল্লেখ না করে তিনি বলেন, তোমরা কিছুটা বেইমানি করেছ, আমার বলতে কোনো দ্বিধা নেই। যেগুলো আমরা একমত হই নাই সেগুলো ঢুকিয়ে দিয়েছ, তারপরও আমরা মেনে নিয়েছি দেশের বৃহত্তর স্বার্থে। শান্ত ভাই, দেশ আসলে কার হাতে নিরাপদ? তিনি আরেকটি বলেছেন যে উগ্রপন্থীদের কথা বলেছেন। জি, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই বক্তব্যের দুইটা পার্ট আছে। একটা হচ্ছে দেশ কার হাতে নিরাপদ সেটা, আর একটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার, বিশেষ করে ঐকমত্য কমিশন বিএনপির সঙ্গে যে আচরণ করেছে সেটা নিয়ে তাদের আক্ষেপ আছে। প্রথমে আসেন যে এই নির্বাচনকে তিনি বলেছেন খুব গুরুত্বপূর্ণ নির্বাচন, কঠিন পরীক্ষা বলেছেন। কঠিন পরীক্ষা, কারণ এই নির্বাচনে মানুষের রায়ের উপরে নির্ভর করবে গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে গণঅভ্যুত্থানের যে চেতনা সেটাকে ধারণ করে আধুনিক গণতান্ত্রিক যে রাষ্ট্র নির্মাণের আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের পথে এগিয়ে যাবে কিনা বাংলাদেশ, সেটা কিভাবে। পতিত ফ্যাসিবাদ তারা পালিয়ে গেলেও তাদের বড় অংশ, তারা তো দেশেই আছে, নেতারা, তাদের কর্মী বাহিনী আছে, সব আছে। এই নির্বাচনটা যদি গণঅভ্যুত্থানের পক্ষের শক্তির মধ্যে বেশি বিভেদ তৈরি হয় এবং সেটা যদি কনফ্লিক্টের পর্যায়ে জড়ায়, তাহলে পতিত ফ্যাসিবাদ যদি আবার ফিরে আসার সুযোগ পায়, তাহলে বাংলাদেশের যে নতুন আকাঙ্ক্ষা গণতান্ত্রিক পথে উত্তরণে সেটা ব্যাহত হতে পারে। সুতরাং এইটা মানুষের রায় এবং রাজনৈতিক দলগুলোর আচরণের উপর ডিপেন্ড করবে। সেকেন্ড যেটা, সেটা হচ্ছে বাংলাদেশে এখন মূলত এই নির্বাচনে মূল আলোচনায় হচ্ছে বিএনপি এবং জামাত ইসলাম, বিএনপি এবং তাদের সঙ্গে জোট, জামাত ইসলাম এবং তাদের জোট। ওরা অবশ্য জোট বলতে অনেকে পছন্দ করেন না, তারা বলেন নির্বাচনী সমঝোতা। এটা আমি বুঝতে পারি না, ওই সমঝোতা জোটের থেকে কি করে আলাদা, সেই ব্যাখ্যা পরে আসছি। আমরা জানতে পারবো সামান্তার কাছ থেকে। এখন ধরেন সেই ক্ষেত্রে আমি বিএনপির সব ভালো এটা আমি কখনোই মনে করি না। বিএনপির অনেক ত্রুটি বিচ্যুতি আছে, অনেক ভুল আছে এবং তাদের অনেক সংশোধন দরকার। বিএনপিকে আমি দেখি এখনও পর্যন্ত বাংলাদেশের যে দল আছে সেগুলোর মধ্যে মন্দের ভালো হিসেবে দেখি। তারপরও বিএনপিকে আমি সমর্থন করি। কেন করি? এই সমর্থন শর্ত সাপেক্ষ। এবং সেই শর্তটা কি? শর্তটা হচ্ছে, আমি চাই আমার জন্মের বিরুদ্ধে কেউ কথা না বলুক, না দাঁড়াক এবং সেই পক্ষের কিছু না হোক। তাহলে জন্ম কি? বাংলাদেশের জন্ম হচ্ছে 1971 সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে। সেই যুদ্ধে স্বাধীনতার ঘোষণা দেওয়া, সেক্টর কমান্ডার হিসেবে যুদ্ধ করা, জেড ফোর্সের অধীনে একজন ব্যক্তি, তার গড়া দল বিএনপি। তার মানে এটা মুক্তিযুদ্ধের থেকে উৎসারিত একটা ধারাবাহিকতা। দ্বিতীয় হলো, যখনই গণতন্ত্রের ক্রাইসিস এসেছে তখন বিএনপি তার প্রতিষ্ঠাতা এবং তার দল, তার নেতা নেত্রীরা এর পক্ষে কয়েকটা মাইল ফলক তৈরি করেছে। ৭৫ পরবর্তী সময়ে বাংলাদেশের যে গণতন্ত্রের উত্তরণ, সেটা কিন্তু বিএনপির প্রতিষ্ঠাতার হাত ধরে হয়েছে। এরশাদ বিরোধী আন্দোলনের সময় ৮৬ সালে যখন জাতীয় বেইমান হবে ওই নির্বাচনে বলে গেলে, এইটা বলে লালদিঘির ময়দানে শেখ হাসিনা বক্তব্য দিলেন, তার দুদিন পরে তিনি ওই নির্বাচনে তার দল নিয়ে গেলেন, সঙ্গে জামাত ইসলাম গেল। তার মানে ৮৬-তে যদি তখন বিএনপির পথ অনুসরণ করত, জামাত এবং আওয়ামী লীগ যদিও নির্বাচনে না যেত, হয়তো এরশাদ ৯০ পর্যন্ত আসতেই পারতো না। সেই সেটার কারণে খালেদা জিয়া আপসহীন নেত্রী হিসেবে ভূমিকা রাখলেন। পরের রেজাল্ট আপনাদের জানা। এরপরে এই ২৪-এর গণ অভ্যুত্থানে সেইখানে আবার যেই আওয়ামী লীগ ৭১ সনে বাংলাদেশের জন্মের পক্ষে ছিল আর জামাত ইসলাম ছিল গণহত্যায় অভিযুক্ত, ২৪ এসে সেই আওয়ামী লীগ হয়ে গেল গণহত্যাকারী এবং জামায়াত ইসলাম হয়ে গেল গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি। তার মানে বাংলাদেশে আপনি রাজনৈতিক যতগুলো মাইলস্টোন, রাজনৈতিক ইতিহাসের যতগুলো রেকর্ড দেখবেন, বিএনপি ৭১ বলেন, ৭৫ পরবর্তী বাংলাদেশ বলেন,
86-র ভূমিকা বলেন, 90-এর গণ অভ্যুত্থান বলেন, এমনকি 24-এর গণ অভ্যুত্থান বলেন, বিএনপি তো এদেশের গণতন্ত্রের পক্ষে, দেশের পক্ষে, মানুষের পক্ষে, সার্বভৌমত্বের পক্ষে দাঁড়িয়েছে। জামায়াত ইসলাম 71-এ বিরুদ্ধে দাঁড়িয়েছে, 86-তে বিরুদ্ধে দাঁড়িয়েছে, আবার 24-এ এবং এসে পক্ষে দাঁড়িয়েছে। আওয়ামী লীগ 71-এ পক্ষে ছিল, 24-এ এসে গণহত্যাকারী হয়েছে। ফলে সবগুলো যদি আমি এক জায়গায় করতে চাই, আমি তো বিএনপির থেকে অধিকতর বাংলাদেশপন্থী সামগ্রিকভাবে সব গ্রহণ করবার মতো এরকম রাজনৈতিক শক্তি আপাতত দেখছি না। এনসিপি নতুন রাজনৈতিক দল, তাদের অতীতগুলো হিসাব করার সময়ই নেই। বর্তমানটাকে যদি ধরি, তাহারা 24-এর গণ অভ্যুত্থানে দুর্দান্ত ভূমিকা পালন করেছে, সাহসী ভূমিকা পালন করেছে, এবং তারা আমাদের মধ্যে নতুন একটা আশার সঞ্চার করেছিল যে এইরকম একটা নতুন বন্দোবস্ত নিয়ে তারা আসছে, যে প্রচলিত ধারার যে রাজনৈতিক দলগুলো তাদের যে ত্রুটি বিচ্যুতি আছে, তারা জনগণের কাছে গ্রহণযোগ্য থাকবার জন্য একটা রাজনৈতিক চাপে পড়বে এই এনসিপির জন্য। ফলে তাদের যে অগণতান্ত্রিক আচরণ, সেটাও অনেকখানি কারেকশন করতে তারা বাধ্য হবে। কিন্তু এনসিপি শুধু ভোটের কথা বিবেচনা করে, শুধু এমপি হবার জন্য বা ক্ষমতার অংশীদারিত্ব মাথায় নিয়ে তারা জোটবদ্ধ হয়ে গেল। তারা যদি কোনো জোটে না গিয়ে স্বাধীন সত্তা নিয়ে যে আশা সঞ্চার করে তরুণদের মধ্যে রাজনীতি শুরু করেছিল, ভবিষ্যতে তাদের অন্যরকম সম্ভাবনা তৈরি হতে পারত হয়তো বলছি, সেটাকেও তারা একটা জোটের মধ্যে গিয়ে নিজেদেরকে কালার্ড করে ফেললো। ফলে বাংলাদেশের রাজনীতিতে আপনার বামদের যে বামদের তাদের অনেক নীতি নৈতিকতা অনেক কিছু আমার খুব পছন্দ, কিন্তু তাদের সাংগঠনিক ভিত্তি এবং সব মিলেয়া রাষ্ট্র পরিচালনার ধারে কাছে আসবার মতো সম্ভাবনা তৈরি হয়নি। তাহলে বলেন আপনি যে রাষ্ট্রটা সব কিছু মিলিয়ে কার হাতে পড়লে নিরাপদ? কোনো ধর্মীয় গোষ্ঠীর হাতে, কোনো গণহত্যাকে অভিযুক্তদের হাতে, নাকি বিএনপির হাতে? হ্যাঁ, উগ্রপন্থী সেই যারা বেহেশতের টিকিট বিক্রি করে, যারা দেশের প্রান্তিক জনগোষ্ঠীর কাছে গিয়ে বলে যে শরিয়া আইন পালন করবে, আর খ্রিস্টান সম্প্রদায় বা বিদেশিদের সঙ্গে বসলে বলে যে প্রচলিত আইনেই রাষ্ট্র চালাবো, এরকম মুনাফিকি অবস্থান যারা নেয়, এবং কোথাও কোথাও বেহেশতের টিকিট বিক্রি করবে, উগ্রপন্থা প্রদর্শন করবে, এবং কোথাও কোথাও তারা নিজেরা নিপীড়ক হবে, আর যখন ধরা খায় তখন ভিকটিম রোল প্লে করবে, তো তাদের হাতে নিরাপদ নাকি তুলনামূলকভাবে বিএনপির হাতে নিরাপদ? সেই প্রশ্ন তো বিএনপি মহাসচিব করতেই পারেন। জি, অবশ্যই সেই প্রশ্ন করতে পারেন। আমি সামান্তা শারমিনের কাছে আসতে চাই। তার আগে একটি বিষয় জানতে চাই। অনেকেই জিজ্ঞেস করেন যে সামান্তা শারমিন আসলে এখন কোন দিকে আছে, এনসিপিতে আছে কিনা, একটু যদি ছোট করে বলতেন। ধন্যবাদ জাকির ভাই আপনার প্রশ্নের জন্য। আর একুশে টেলিভিশনের কলাকুশলী দর্শক যারা দেখছেন দেখবেন, সকলকে সালাম ও শুভেচ্ছা। আমার সহ আলোচক সাহাদ্দ ভাইকেও সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করি। মানে এটা হচ্ছে, এটা পরিষ্কার না হওয়াটা, যদি কারো একদম শর্ট ইন্টেনশন থাকে, অনেকেই জিজ্ঞেস করেন, মানে নিয়ত যদি থাকে যে আমি পরিষ্কার হব না এই বিষয়ে, তাহলে একমাত্র এটা নিয়ে অপরিষ্কার থাকা সম্ভব আর কি। আমার একাধিকবার আমি প্রতিদিনই প্রায় প্রতিদিনই আমি কোনো না কোনো টক শো অ্যাটেন্ড করতেছি। সো আমি আসলে যেটা হচ্ছে, আমি খুব একটু প্রচার বিমুখ মানুষ। দেখা যাচ্ছে যে আমি যেই টক শোতে যাচ্ছি সেটা আমি নিজের প্রোফাইলে শেয়ার করছি না, এই কারণে হয়তো এটার গ্যাপ থেকে যাচ্ছে। আমি এনসিপিতে ফরমালি পদত্যাগ করি নাই, এবং আমি যেটা বলেছি যে আমি জামাতের সাথে এই জোট আমি এখন পর্যন্ত একেবারেই সমর্থন করি না। দ্যাটস ওয়াই আজকে ধরেন সায়ন্ত ভাইও যে পজিশনের কথা বলছেন, ওই পজিশনটা আমার সাথে সিমিলার হয়ে যাবে, কিন্তু আমি তো বিএনপির পক্ষে আবার কথা বলবো না। সো এটা একটু ডিস্টার্বিংও বটে, এটা আমার জন্য অস্বস্তিকর, এটা বিব্রতকর, এবং একই সাথে আবার আমি মনে করি যে এই যে অবস্থাটা আমি ফেস করছি, এটার মধ্য দিয়েই আমারও পলিটিক্যাল অ্যাকুইপমেন্ট বাড়ছে। একই সাথে পার্টি যদি এটাকে ফেস করতে পারে, তাহলে পার্টি টিকবে, না হলে পার্টি টিকবে না, এরকম একটা পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছে। আমি জামাতের সাথে এনসিপির এই জোটটা অ্যাবসলিউটলি বিরোধিতা করি, এবং আমি মনে করি যে বিশেষত এখন এসে যেটা দেখতে পাচ্ছি, নারীদের প্রতি যে দলগুলোর একদমই একটা প্রতিহিংসা পরায়ণ এবং বিদ্বেষ পরায়ণ মনোভাব যে দলগুলো রাখে, তাদের সাথে বসতে যাওয়াটা, তাদের সাথে কথা বলতে যাওয়াটা, বা তাদের সাথে জোট করার স্বপ্ন দেখাটা, এটা আমার দলের স্বকীয়তা এবং চরিত্র পুরোটাই নষ্ট করেছে। এবং সেই ক্ষেত্রে ধরেন এই যে মানে জামাতের ছাড়াও তো এখানে 10 দলীয় জোট, অনেকগুলো দল আছে, এমন দল আছে যারা মেয়েদের সাথে, মানে নারীদের সাথে মানে পলিটিক্যাল অ্যাক্টিভিলে কথা বলতে পর্যন্ত চায় না। সে কারণেই আসলে জোটের যত আলাপ আলোচনা ছিল, আমার দল থেকে তাদের সাথে কথা বলা হয়েছিল, কোনো আলাপে কোনো নারী কখনো উপস্থিত ছিল না।
সো এই যে তাদের কথা বলতে না চাওয়াটা এবং তাদের একসাথে রাজনীতি করতে না চাওয়াটা, তাদেরকে বাইরে বের হবে কিনা সেটা নিয়ে সারাক্ষণ প্রশ্ন করা, একই সাথে তাদের মানে কর্মঘণ্টা নিয়ে সারাক্ষণ প্রশ্ন তোলা, কিন্তু সেটা নিয়ে মানে এই সব কিছু মিলিয়ে আসলে আমি এই জোটের এবং একই সাথে আমার পার্টিরও একাধিক অবস্থান ছিল যে স্বতন্ত্র একক ইলেকশন করবে, এবং এখানে পার্টির আহ্বায়ক, পার্টির মূলনীতি আসলে কোনোভাবে ভোটে তোলা যায় না, যেটা মানে গণতন্ত্র হিসেবে বলা হচ্ছে আমার পার্টি থেকে যে গণতান্ত্রিক উপায়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটা গণতান্ত্রিক উপায় ছিল কিনা সেটা ভেবে দেখতে হবে, কারণ পার্টির যেটা মূলনীতি যেটা বারবার উচ্চারিত হয় এবং সেইটা আসলে ভোটে তোলা যায় কিনা আসলে। আপনার অবস্থান খুব পরিষ্কার স্পষ্ট। কিনা আজকে পরিষ্কার হলো? জি না, আমরা পরিষ্কার তো আগে থেকেই, কিন্তু অনেকেই জিজ্ঞেস করেন, জানতে চান যে আসলে তিনি আচ্ছা, আরেকটা জিনিস ক্লিয়ার করি, কেন আমাকে দেখা যাচ্ছে না। আমি আসলে এই জোটে যাওয়ার প্রতিবাদে পার্টির সকল ধরনের নির্বাচনী কার্যক্রম থেকে অব্যাহতি নিয়েছি, এবং আমি কোনো ধরনের মানে এই জোটকে ইয়ে করে মানে বেনিফিটেড করে এমন কোনো কাজকে আমি অ্যাপ্রিশিয়েট করব না বা আমি করব না নিজের থেকে। জি, আপনার অবস্থান আসলে স্পষ্ট, আরেকবার স্পষ্ট করলেন আপনি। আজকে জামায়াতের পলিসি সামিট ছিল, সেখানে নারীদের নিয়েও একটি আলোচনা হয়েছে এবং জিজ্ঞাসা করা হয়েছিল যে আসলে তাদের জোটে কোনো জামায়াতের কোনো নারী প্রার্থী নেই, কিন্তু জোটে আছে। আসলে এনসিপি থেকে কি কোনো নারী, কতজন নারী প্রার্থী আসলে নির্বাচনে অংশগ্রহণ করছে? ইন্টারেস্টিং কোশ্চেন। মানে বিষয়টা হচ্ছে এনসিপির নারী প্রার্থীরাই ওই জোটের প্রার্থী। এনসিপির 2 জন নারী প্রার্থী আছে, 3 জন থাকার কথা, একজনকে দেওয়া হয়নি, 2 জনকে দেওয়া হয়েছে। এবং এনসিপির নারী হিসেবে যারা পরিচিত মুখ, তারা কেউই নির্বাচন করছেন না এই জোটের প্রতিবাদী। এবং আমি বিভিন্ন জায়গায় এটা জানতে চেয়েছি যে আমার খুব কিউরিসিটি, একটা দেশে নারী পলিটিশিয়ান, এটা শান্তভাবে বলতে পারবেন, একটা দেশে, আমাদের দেশ মতো দেশে একটা নারী পলিটিশিয়ান একটা মানে দলে কাজ করছে ডায়মন্ডের মতো, মানে হিরে জহরত, মানে হার্ড টু গেট এরকম। সো সেইখানে 6 জন একটা পার্টি থেকে ইলেকশন করছে না। ইজ ইট আ এনসিপি ইস্যু? এটা তো এনসিপির ইস্যু না, এটা তো ন্যাশনাল ইস্যু। সো আমি যেটা দেখলাম, ন্যাশনালি এটা নিয়ে কোনো ইম্প্যাক্ট নাই। আমি সভাপতি যেটা ধরে নিয়েছি, আমরা আসলে সেকেন্ড ক্লাস সিটিজেনই আছি, নারীরা সেকেন্ড ক্লাস সিটিজেন। এই কারণে নারী পলিটিশিয়ান আসলে কি করলো না করলো, এটা আমাদের দলগুলো বা ন্যাশনালি এটা কোনো প্রথম পর্যায়ের এজেন্ডাভুক্ত বিষয় না, এবং মিডিয়ার ক্ষেত্রেও তা না। সো সেই ক্ষেত্রে এখন যেটা দাঁড়িয়েছে, এবং সেক্ষেত্রে আমি কখনোই জামাত বা 10 দলীয় জোটে যারা নারীদেরকে সেকেন্ড ক্লাস সিটিজেনই রাখতে চায় এবং তাদের অবদান ব্যবহার করে নিজেদের রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করতে চায়, তাদের প্রার্থী হিসেবে আমি দাঁড়াবো, এইভাবে আমি নিজেকে কখনোই ব্যবহার করব না। জি, নেভার। আপনি বলছেন যে নারীদেরকে সেকেন্ড ক্লাস সিটিজেন হিসেবে দেখছেন। সেক্ষেত্রে আসলে কি মানে অবস্থানটা কি নারীদের? আজকে যেটি কথা বলা হয়েছে, আজকে না একাধিকবার বলা হয়েছে যে জামায়াত ইসলাম ক্ষমতায় আসলে নারীর কর্মপরিবেশ উন্নত করবে, নারীর নিরাপত্তা নিশ্চিত করা হবে, সেটা কি আসলে আপনারা আশ্বস্ত হতে পারেন না? আচ্ছা, আমি বলি, মানে এখানে বিষয়গুলো খুব পরিষ্কার করা দরকার, ওনাদের পক্ষ থেকে পরিষ্কার করা দরকার। আমি এই জন্য বলেছিলাম আপনার সত্যি যে জামাতের ব্যাপারে যখন আমরা আপত্তি জানিয়েছি জামাতের সাথে জোটে বা যে কোনো জোটেই জামাতের সাথে কেন গেল, এই জিনিসটা নিয়ে যখন আপত্তি জানিয়েছি, তখন আমি বলেছিলাম যে আমি 71 এবং নারী ইস্যু, এই বিষয় নিয়ে আমরা কোনো আলাপই করি নাই। কারণ 71 এবং নারী ইস্যু নিয়ে যে নারীদের ব্যাপারে তাদের অবস্থান নিয়ে যায়, কখনোই জামাত কোনো পরিষ্কার বক্তব্য দিবে না, ধোঁয়াশাই তার একমাত্র উপায়, এইটা নিয়ে আমাদের কোনো সন্দেহ নাই। পলিটিক্যালি আমরা এটা নিয়ে কোনো মানে আমরা জানতেও চাই না, কারণ কি ওনাদের পরিস্থিতি এরকমই থাকবে। এবং যে কোনো সময় আপনারা দেখবেন, এইবার হয়তো পারবে না, উচ্চকক্ষে বিপুল পরিমাণ নারীরা আসবে জামাতের পক্ষ থেকে, বিপুল পরিমাণ। আপনি হয়তো জানেন কিনা জানি না, জামাতের যারা নারী উইংসের দায়িত্ব নিয়েছেন তারা প্রত্যেকে অত্যন্ত কোয়ালিফাইড, এবং ডাক্তার, ইঞ্জিনিয়ার থেকে শুরু করে এমন কোনো পেশাজীবী নাই তাদের সাথে যুক্ত নাই, খুবই কোয়ালিফাইড। আপনি দেখবেন যে ড্রোন ইঞ্জিনিয়ারও তাদের থাকতে পারে, আমি হয়তো পার্সোনালি চিনি না, কিন্তু আছে হয়তো। অনেক কোয়ালিফাইড নারীদেরকেও ওনারা আসলে মানে যেভাবে রাখতে চান সেভাবেই রাখবেন, এইটা তো ওনারা ফর্মালি বলেন নাই। তো আমার বক্তব্য হিসেবে এটা কাউন্ট করবেন না, মানে তার বক্তব্য তো তারই, কিন্তু তারা আসলে যেই জিনিসগুলো বলছেন 43% তাদের নারীরা আছে মানে তাদের বিভিন্ন কমিটিতে, কিন্তু এটার কোনো মানে আমরা কোনো স্বরূপ দেখতে পাই না। আমরা যেটা দেখেছি যে ওনারা নিরাপত্তার কথা বলছেন,
সুরক্ষা ইস্যু, আমি তাদের নারী নেত্রীদের মুখ থেকে সুরক্ষা ইস্যুটা, সুরক্ষা অবশ্যই একটা বড় ইস্যু, নিরাপত্তা নাই আমাদের সোসাইটিতে মেয়েদের জন্য। এই নিরাপত্তা আসলে নষ্ট করলো কে? আপনি যদি মনে থেকে থাকে যে একজনকে গ্রেফতার করা হয়েছিল নারীদেরকে ইফটিজিং করার অপরাধে এবং লাথি মেরেছিল একটা মেয়েকে ওই আন্দোলনের আপনার মনে আছে কিনা, তাকে দেখা গেছে যে জামাতের যে চট্টগ্রামের যে জামাতের আমির, বা আমি পোস্টটা ভুল করে থাকতে পারি, তার সাথে পাশে বসে থেকে মানে একটা ফোরামে আলাপ করতে। সো ফর্মালি সে কোনো ইয়াতে নাই, কমিটিতে নাই, কিন্তু আবার যোগাযোগ আছে। আবার জামাত এটাকে বলবে যে এটা মানে উনি আমাদের কোনো কমিটিতে নাই। এটা একটা দারুণ মজার ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। জামাতের কোনো কিছুতে মানে তাদের পুরো যে জনশক্তি বলেন ওনারা, তাদের কোনো জনশক্তি কোনো কমিটিতে নাই, কিন্তু ওনারা ঠিকই পুরো স্পেকট্রামে নানান ধরনের লোক ছড়িয়ে রেখেছেন। সো এই বিষয়গুলো আসলে মানে খুবই মানে নারীদেরকে নিয়ে তাদের দৃষ্টিভঙ্গি। এবং আপনি আরেকটা জিনিস আমি আপনাকে বলি, ডেইলি স্টারে যেদিন হামলা হয় সেদিন তো জামাতের শিবিরের যে সভাপতি, উনি কি সভাপতি কিনা আমি জানি না, আমি পোস্টগুলো ভুল করছি, আমাকে মাফ করবেন, উনি শাহবাগে দাঁড়িয়ে ঘোষণা দিয়েছিলেন ডেইলি স্টার প্রথম আলো একটাও থাকবে না। ডেইলি স্টারে পুরোটাই আসলে পুরো বিল্ডিংটাই ধ্বংসপ্রাপ্ত হয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে, এবং ওখানে নারী সাংবাদিক আটকা ছিলেন 2 জন। ওনার কিন্তু তোয়াক্কা করেন নাই যে যখন ঘোষণা দিয়েছেন তখন ওখানে নারীরা আছে কি নাই, এই যে সুরক্ষা আসলে কারা নষ্ট করছে এটা দিয়ে কিন্তু পরিষ্কার। সো নারীদের সুরক্ষার কথা ওনারা বলেন, আমার মনে হয় যে শুধুমাত্র ওনাদের নারীদের মানে জামাত করে যারা, যে এইসব নারীরা, তাদের সুরক্ষা নিশ্চিত না হওয়া পর্যন্ত ওনারা নারীদেরকে পলিটিক্স আসতে দেবেন না। আমার কাছে মনে হয় যে এইটা একটা স্পেকট্রাম হতে পারে বিবেচনার, কিন্তু ওভারঅল নারীদের সুরক্ষা তো শুধুমাত্র একটি পলিটিক্যাল পার্টির উপরে ডিপেন্ড করে না, পলিটিক্যাল স্পেকট্রাম এবং কালচার আপনি কিরকম করে তৈরি করছেন সেটার উপর ডিপেন্ড করে, এবং নারীদেরকে আপনি কিভাবে পোর্ট্রে করছেন, তাদেরকে নিয়ে কিভাবে কথা বলছেন। মানে জামাতের বট বাহিনী এটা তো একটা ট্রমায়, ন্যাশনাল ট্রমায় পরিণত হয়েছে। আপনারা আসনের ইস্যুটাকে, নারীদের আসনের ইস্যুকে ন্যাশনাল বিষয় পরিণত করতে পারেন নাই ঠিকই, কিন্তু নারীদেরকে যে ন্যাশনালি ট্রমাটাইজ করা হচ্ছে এইটাকে ন্যাশনালি পোর্ট্রে করা গেছে। সো জামাতের বট বাহিনী নারীদেরকে এইভাবে পোর্ট্রে করে, এটা তো আমরা সবাই দেখছি। সো এইসবের পরেও আসলে এই জোটকে মানে সমর্থন করা আমার পক্ষ থেকে এটা অসম্ভব এক পর্যায়ে আমার কাছ থেকে। জি, সায়ন্ত ভাই, নির্বাচনের তো আর খুব বেশি দিন বাকি নেই, কিন্তু এর মধ্যে প্রচার প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। হাসনাত আবদুল্লাহ একটি ফেসবুক পোস্ট করেছেন গতকাল, আমি সেই পোস্টের কিছু অংশ আপনাকে শোনাতে করছি। তিনি ভিডিও বার্তা বলেছেন, বিএনপির চেয়ারম্যান 17 বছর পর দেশে ফিরেছেন, তিনি বর্তমানে কিভাবে জীবিকা নির্বাহ করছেন এবং তার বিশাল শোডাউন ও নিরাপত্তার বিপুল অর্থ কোথা থেকে আসছে তা জনগণের জানার অধিকার রয়েছে, অথচ কেউ এই বিষয়ে কোনো প্রশ্ন তুলছে না। তিনি আরও বলেছেন, এর আগে যখন ছাত্রনেতাদের নিরাপত্তা নিয়ে টক শোতে আলোচনা হয়েছিল তখন একপক্ষীয় সমালোচনা দেখা গেছে, কিন্তু এখন তারেক রহমানের বিশাল গাড়িবহর ও তেলের টাকা কোথা থেকে আসছে তা নিয়ে কেন প্রশ্ন উঠছে না? ওকে, এই বিষয়টা আসার আগে আমি এই যে নারী ইস্যুতে জামাতের অবস্থান বা অন্য দলগুলোর অবস্থান সেটা নিয়ে একটু বলতে চাই। বাংলাদেশে নারীর অংশগ্রহণ বিএনপি, আওয়ামী লীগ বা অন্যান্য পলিটিক্যাল পার্টি যারা, সেই পার্টিগুলো তো যতটা হওয়া দরকার ততটা নাই, এটা সত্য। তাদেরকে ধরে বেঁধে নির্বাচন কমিশন থেকে কোটা চাপিয়ে দিয়ে, তার বিদেশি বিভিন্ন সংস্থা থেকে চাপিয়ে দিয়েও নারীর কোটাটা ওই পর্যায়ে আনা যায়নি। আমাদের দেশের নারীরা নানান ঝুঁকির কারণে রাজনীতিতে এসে এরকম জায়গায় যাওয়ার মতো ওই মানসিকতা অনেকে পোষণ করেন না পরিস্থিতির কারণে, কিন্তু এই দলগুলোর অন্তত আগ্রহ আছে, অন্তত বাধা নাই যে নারী আসবে কেন। যদি ক্যাপাবল, প্রেজেন্টেবল রাজনীতি করবার মতো ওইরকম কোনো সক্ষম নারী হয় তাহলে কিন্তু এই দলগুলো তাকে ওয়েলকাম করে, এটুকু আমি দেখেছি। আর কোথাও কোথাও একটু সাপ্রেসড হয়, সেটা পুরো গ্রুপিংয়ের কারণে, সেটা পুরুষ নেতারাও সাপ্রেসড হয়। তো জামায়াতের দেখেন আপনি, জামায়াত নারীর এই যে মর্যাদা রক্ষা, তাদেরকে এম্পাওয়ার্ড করা কোন পর্যন্ত করে, জাতীয় নির্বাচনে তারা একজন নারীকেও নমিনেশন দেয় না, এইভাবে এমপি হয়ে আসুক সেটা তারা মানে না, করে না। কিন্তু সংরক্ষিত নারী আসনে আবার তাদের যে হিস্সা সেটা বুঝেনি, ওইখানে 2-3 নারী যদি সুযোগ পায় তাদেরকে নেয়। ঠিক একইভাবে যেটা সামান্তা বললেন যে উচ্চ কক্ষেও হয়তো তাদের ওই যে প্রাপ্য আসন যা পাবেন তার মধ্যে কিছু নারী দিবেন। এই দেওয়াটা এই রকম যে জামায়াতের পুরুষরা
তারা নিজেরা এম্পাওয়ার্ড হয়ে নির্বাচিত হয়ে তাদের যে কোটাটুকু পাবেন ওই কোটায় যাদেরকে যাদেরকে দয়া করতে চান ওই কয়জন নারী ওই দয়াটা হয়তো পাবেন। কিন্তু নারীদেরকে যে প্রতিযোগিতামূলকভাবে তার সক্ষমতার প্রমাণ করে সমান কাতারে এসে এগিয়ে যাবে সেই পলিসি তো জামাতের মধ্যে নাই। এনসিপির মধ্যে যেটা বললো যে 6 জন 7 জন এরা খুব চৌকস নারী নেতৃত্ব তৈরি হয়ে আসছিলেন, যারা টকশোতে কথা বলছিলেন, সেমিনারে কথা বলছিলেন, মাঠে ময়দানে কথা বলছিলেন, এবং এরা একসময় বাংলাদেশকে যেই নারী রাজনীতিবিদরা লিড দিবেন তাদের পর্যায়ে আসার যোগ্যতা রাখেন। তারা কেউ নির্বাচন করলেন না এবং দুজন এখন আছেন, তারা ওরকম, আমি এই দুজনের একজনের এর আগে নাম শুনি নাই বা চিনি না, এখনও আমি নাম জানি না, সরি। কিন্তু সেটা ঝুঁকিটা কি হবে দেখেন, জামায়াতের সঙ্গে যে জোট হয়েছে, এনসিপির যেই 27টা এখন আছে, 27টা আসনে এনসিপির নির্বাচনে সমর্থন দিয়ে তাদের পক্ষে কাজ করবে ওই এলাকার জামাত সমর্থকরা, আর বাকিগুলিতে এনসিপির নেতাকর্মীদের কাজ করতে হবে ওই জামায়াতের পক্ষে। ফলে জামায়াতের ওই পক্ষের প্রার্থীর পক্ষে যখন তারা কাজ করবে তখন কিন্তু এই এনসিপির গায়ে জামায়াতের যত লিগেসি আছে ওই প্রার্থীর এবং তার দলের 71 নারী স্বাধীনতা প্রশ্নে, বিভিন্ন বিতর্কিত ধর্মের অপব্যবহার প্রশ্নে, এইটা কিন্তু এনসিপির কাঁধে নিতে হচ্ছে। আর যদি এনসিপি নারী প্রার্থী দেয়, যেখানে জামাত ইসলাম নিজেরাই নারী প্রার্থী দিচ্ছে না, অন্য দলের নারী প্রার্থীর পক্ষে ওই জামায়াতের নেতাকর্মীর ওই আসনে কাজ করবে, এটা আপনার বিষয়, সুতরাং করবে না। এই কারণে নারীর প্রশ্নে জামাত যা কিছু বলছে সবই ভাওতাবাজি, এর বাইরে কিছু না। এখন জামাতের পক্ষ নিয়ে যে চৌকস বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পেশাজীবী নারীরা করছেন, তারা হয়তো কোনোভাবে এটাকে ভালোবাসেন, করতেই পারেন, সেই অধিকার তাদের আছে। কিন্তু আমরা বাইরে থেকে জামায়াতের যে পলিসি, তাতে নারীর স্বাধীনতা, নারীর এগিয়ে যাওয়া, নারীর ক্ষমতায়ন, তার আত্মমর্যাদা এবং সমানভাবে সোসাইটিতে কাজ করার কোনো অধিকার দিবে, এটা আমরা দেখছি না। এবার সংক্ষেপে আপনার ওই প্রশ্নে আসি, তারেক রহমান, তার আগে কেন বেগম খালেদা জিয়া, তার পেশা কী ছিল? রাজনৈতিক দলে অনেক সময় এদের ওয়েল উইশার থাকে, যেই ওয়েল উইশাররা তাদের এই জীবনযাপন, খাওয়া পড়া চলার এইটার দায়িত্ব অনেক সময় নেন। সেটি তো নিজেদের কিছু ইনকাম, নিজেদের ইনকাম থাকে, সেটাও করে। আর রাজনৈতিক দলের নিজস্ব ফান্ড থাকে, সেই ফান্ড থেকেও যদি দল মনে করে সেটা করবে। আর তারেক রহমানের বিষয় যেটা, তারেক রহমানকে আমরা যদি দুইভাবে দেখি, একটা হইল যে ব্যক্তি তারেক রহমান এবং তার ফ্যামিলি। তার ফ্যামিলি চালানোর জন্য তাদের যে অ্যাসেট আছে, যে ডিপোজিট আছে, তাদের 2 ভাইয়ের নামে যে আর্থিক ডিপোজিট ছিল, তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পরে রাষ্ট্রের কাছ থেকে কিছু পাওয়া এবং তাদের যে ব্যবসা বাণিজ্য পরে যেটুকু হয়েছে সেটা তার স্ত্রীর যে প্রফেশনাল আয়, সব মিলিয়ে তাদের সংসার চালানো, থাকা খাওয়া পড়ার জন্য এটা যথেষ্ট, মোর দ্যান এনাফ। রাজনীতি করবার জন্য রাজনৈতিক দল, এটা তারেক রহমানকে আপনি ব্যক্তি তারেক রহমান না দেখে সেখানে দেখতে হবে বিএনপির চেয়ারম্যান। বিএনপির চেয়ারম্যান, জামায়াতের আমির বা এনসিপির চেয়ারম্যান, তারা দলীয় প্রোটোকলে যারা চলেন, এই গাড়ি তো তারেক রহমানের ব্যক্তিগত টাকায় কেনা গাড়ি না, এটা পার্টি, কেউ অনুদান দেখ, পার্টি ফান্ড থেকে কিনুক, তার সুরক্ষা, তার নিরাপত্তা সেটা দল দিবে। সেই প্রশ্ন যদি করতে হয় তাহলে বিএনপির নাম নিয়ে করতে হবে, যে বিএনপি এই ফান্ড কোথায় পাচ্ছে, সেই স্বচ্ছতার সঙ্গে সেটা দেখ, এবং বিএনপি নির্বাচন কমিশনে দেয় খোঁজ নিয়ে কেউ যদি মিলাতে পারে সেটা করবে। ঠিক এনসিপি নিয়ে ওই প্রশ্ন উঠছে, জামায়াত ইসলাম নিয়ে ওই প্রশ্ন উঠছে। সুতরাং এটা ব্যক্তি তারেক রহমানকে টার্গেট করে যদি ওইরকম করা হয়, সেই উদ্দেশ্যটা ভালো না। জি, আপনার প্রশ্ন উত্তর পেয়ে গেছি আমি। সামান থেকে যে প্রশ্নটি করা হয়নি, যে আসলে দেশ কার হাতে নিরাপদ, বিএনপি জোট নাকি জামায়াত জোট, কার হাতে গেলে আসলে দেশ নিরাপদ থাকবে? আমার কাছে মনে হয় যে বাংলাদেশের মানুষ এবার ভোট দেওয়ার সময় জাস্ট মানে চিন্তা করবে যে অপেক্ষাকৃত বেটার অপশন কোনটা, এরকম যেটা শুরুতে আমি বলেছি, মন্দের ভালো খুঁজবে। মানে হ্যাঁ, তাদের কাছে হয়তো মনে হবে যে তার একটা বিবেচনা করবে তার ব্যবসার জন্য কোনটা ভালো। একদম মন্দের ভালো মানে এটা ব্যক্তিগত পর্যায়ে, এটা কিন্তু ন্যাশনাল ইম্প্যাক্টে হয়তো বিবেচনা করবে না, চিন্তা করবে তার এলাকায় কোনটা করলে ভালো হয়, তার এলাকায় তার ব্যবসা প্রতিষ্ঠান, তার পরিবার, একদমই ব্যক্তিগত জায়গায় চলে আসবে ভোটটা, আমার কাছে মনে হয়। সো এটা এখন প্রেডিক্ট করা খুবই মুশকিল, এটাই তো।
গতকাল প্রধান উপদেষ্টার সঙ্গে এনসিপি প্রতিনিধি দলের একটি বৈঠক ছিল, সেখানে নির্বাচন কেমন হবে সেই ব্যাপারে উদ্বেগ প্রকাশ করা হচ্ছে। প্রতিদিনই এই ব্যাপারে এনসিপি নেতারা কথা বলছেন। আপনার কাছে কি মনে হয় কতটুকু সুষ্ঠু নির্বাচন হবে বলে মনে করেন? আমি তো কোনো মানে দেখতে পাচ্ছি না। একটা কিছু দেখতে হলে সেটার একটা নির্দেশ বা একটা হিন্ট লাগে বিভিন্ন জায়গায়। এটা একটা কিছু ঘটতে গেলে একটা যৌক্তিক আপনি হিন্ট দেখতে পাবেন বিভিন্ন জায়গায়। সো আমি কোনো মানে ওরকম কোনো আলামত দেখতে পাচ্ছি না কোথাও। হ্যাঁ, যেমন প্রশাসনিকভাবে তৈরি না পুলিশ, প্রশাসনিকভাবে প্রশাসন খুব তৈরি, মানে ডিসি ইউএনও এরা খুব রেডি। যে দল করেন আল্লাহর রহমতে ওনারা মোটামুটি রেডি অবস্থায় আছেন যে সার্ভিস দেওয়ার জন্য প্রস্তুত। ইয়েস স্যার। সো ওনারা রেডি, এটাই হচ্ছে মানে এটা যে ওনারা রেডি বলেই আমার কাছে মনে হচ্ছে যে এটা আসলে সুষ্ঠুতা এইভাবে নির্ধারণ করা যায় না আর কি। একজন ইউএনও একজন ডিসি কোনো দলকে করার জন্য মানে তাকে আনার জন্য, তাকে সার্ভিস দেওয়ার জন্য তো ইউএনও ডিসি হন নাই। সো এইবার যেটা হয়েছে যে কারা নিয়োগ দিয়েছে, বিএনপি অনেকগুলো নিয়োগ দিয়েছে। নিয়োগ দেওয়ার পরে তাদের 7-8 মাস পরে তারা হুট করে ওয়ান ফাইন মর্নিং আবিষ্কার করলেন যে যাদেরকে নিয়োগ দিয়েছেন তারা তাদের না। এটা তো একটু লটারির মাধ্যমে একটি করা হয়েছে, আমরা এটা তো যতদূর জানি। ওসি বা এসি আমি শিওর না পোস্টটা ডিসি না। এবং ইউএনও, ডিসি ইউএনও কি লটারির মাধ্যমে হয়েছে? না, ডিসি আর এসপি। ডিসি আর এসপি হয়েছে, হ্যাঁ। সো ইউএনও হয় নাই, আবার মানে সব কিন্তু লটারির মাধ্যমে হয় নাই, সব কিছু কিছু হয়েছে। কিছু কিছু হয়েছে। সো এখানে যেটা ঘটেছে যে মানে আগে আপনার একটা যখন দল থাকে, বাংলাদেশের কোনো রাজনৈতিক দল যখন পাহাড়ে যায়, একটা নিশ্চিন্ত ব্যাপার থাকে, আচ্ছা সবই ওরা বসাইছে। আপনি অন্তত দোষারোপ করলে কাকে করবেন এটার একটা সুনির্দিষ্ট জায়গা থাকে। এবার একটা মজার বিষয় হয়েছে, কারা নিয়োগ করছে পরে আবার চেঞ্জ হয়ে কোথায় যাচ্ছে এটার কোনো দিকবিদিকহীন, মানে পলিটিক্যাল পার্টিগুলো দিকবিদিকহীন অবস্থায় আছে। আর আমরা কাকে দোষারোপ করব তাকেও বুঝতে পারছে না, জনগণও এক ধরনের দিকবিদিকহীন। সো এটা সমাধান হওয়ার জন্য তো নির্বাচনটা খুব মানে দরকার। কে কার লোক এটি নিয়ে আসলে বেশ আলোচনা। আসলে তো কেউ কারো লোকই হওয়ার কথা না, তাই না? ডিসি তো একটা প্রশাসনিক পদ, ইউএনও প্রশাসনিক পদ, সে কেন কারো লোক হইতে যাবে? আবার আরেকটা জিনিস হয়েছে যে আপনি লটারির মাধ্যমে দিলেও এখন এই বয়সে বা যেই ব্যাচ থেকে ওনারা মানে ক্যাডার হচ্ছেন, এই ব্যাচগুলোতে আসলে কোনো না কোনো পার্টির লোক ছাড়া কেউ নাই। মানে তারা যখন চাকরি প্রাপ্ত হন তখন আসলে হয় আওয়ামী লীগ নাইলে বিএনপি নাইলে পেশাজীবীরা রাজনীতি মুক্ত নয়। না, পেশাজীবীরা তো কখনোই রাজনীতি মুক্ত বাংলাদেশে ছিল না, কারণ ওই পেশাটা পেতে হলে, তাকে পেশাজীবী হয়ে উঠতে হলে কোনো না কোনো পলিটিক্যাল পার্টির ধর্ণা ধরতে হয়। সে তো আসলে মেরিট দিয়ে এটা পায় না। আর আমাদের যে এখন তো কথা বলতে হবে চাকরির ব্যবস্থা নিয়ে, আমাদের কর্মসংস্থান যে আমরা বাড়াবো, এখানে নাকি 1 কোটি কর্মসংস্থান ভাইরা করবেন। তো কর্মসংস্থান যখন বাড়াবেন তখন তো কর্মসংস্থানের জন্য চাকরি ব্যবস্থা এবং আপনি এখানে মেধাটা কিভাবে যাচাই করবেন সেটার জন্য তো আসলে কোনো পলিসি আসলে আমি কোনো দলের দেখতে পাচ্ছি না, জামাতেরও নাই, এটা আমি চেক করেছি। সো চাকরি ব্যবস্থা মানে নিজেদের লোককে নিয়োগ করা থেকে ঠেকাবেন কিভাবে আপনারা? আমি দেখতে চাই এমন একটা পলিটিক্যাল পার্টি, যে পলিটিক্যাল পার্টি নিজের লোককে অ্যাপয়েন্ট করার জন্য এটার বিরুদ্ধে একটা পলিসি নিবে, তাহলে না আমি বুঝতে পারবো যে না সে এটা মিন করে। কিন্তু আপনি নানান ধরনের আমরা পলিসি দেখতে পাচ্ছি, নির্বাচনের আগে অনেক পলিসি আসে, বাট ওইটা আসলে শেষ পর্যন্ত গিয়ে আমার লোকটা কিনা, যেমন এনসিপিও তো এটা চিন্তা করবে, কারণ যদি অনেক মাত্রায় জামাতের লোক থাকে, অনেক মাত্রায় বিএনপির লোক থাকে, এনসিপিও চিন্তা করবে আমার কয়েকটা লোক তো লাগবে, নাহলে তো আমি সাস্টেইন করতে পারবো না। সাস্টেইন তো করতে পারবে না পলিটিক্যাল পার্টি, কারণ পলিটিক্যাল পার্টি সিস্টেমটাই এরকম। আর ভাই যেটা বলছিলেন ওইটার বিষয় একটু বলি, বিএনপির নারী নেতৃত্ব অবশ্যই হয়তো তারা ইন্টেনশন থাকতে পারে, নিয়ত তো আসলে বাইরে দেখা যায় না, কিন্তু আমি মনে করি যে মানে এই যে বিএনপি যে পলিটিক্সটা করে, এই পলিটিক্সের ক্ষতিগ্রস্ততা আমার দলের মধ্যেও এসেছে, কারণ বিএনপি একটা হার্ডকোর পাওয়ার পলিটিক্স করে। তাহলে এই পাওয়ার পলিটিক্স যখন একটা মাঠে একটা বিপুল সংখ্যক অংশ দখল থাকে এই পাওয়ার পলিটিক্স দিয়ে, তখন কিন্তু টিকে থাকার জন্য হলেও পাওয়ার পলিটিক্সে ইনভলভ হতে হয়। সো আমাদের যে বিপ্লবী ক্যারেক্টার ছিল, আমাদের যে একদম অভ্যুত্থানের ক্যারেক্টার ছিল, সেটা তো কম্প্রোমাইজ করতে হয়েছে এটার সাথে সাস্টেইন করার জন্য অ্যাটলিস্ট। সো এই দায় তো বিএনপিকে নিতে হবে বড় দল হিসেবে। বড় দল তো কিভাবে হয়? পাওয়ারের কারণেই হয়, কারণ এখানে পাওয়ার ছাড়া আপনার কাছে বিপুল পরিমাণ লোক এসে জড়ো হবে, এটা আশা করা তো মিথ্যা, এটা তো ভুল আশা। জি, আমি এ পর্যায়ে একটি বিরতিতে যেতে হচ্ছে আমাকে। দর্শক, একটি বিরতি নিচ্ছি, ফিরছি এখনই। বিরতির পর আবার স্বাগত, আপনারা দেখছেন 21 রাত।
আমাদের সঙ্গে আছেন রাজনীতি বিশ্লেষক ডাক্তার সাখাওয়াত হোসেন সায়ন্ত এবং জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। শান্ত ভাইকে দিয়ে শুরু করতে চাই। শান্ত ভাই, নির্বাচন তো খুব হাতে গোনা কয়েকদিন বাকি আছে। ভোট আসলে কার ভোট কোন দিকে যাবে? আওয়ামী লীগের ভোট ব্যাংক আসলে নিয়ে কি ভাবছে বিএনপি? আওয়ামী লীগের ভোট ব্যাংক এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে এবং সবাই নানান রকমের বিশ্লেষণ দাঁড় করানি। তো আমার মনে হয় আওয়ামী লীগের ভোট কয়েকটা ভাগে বিভক্ত হবে। একটা ভাগ হবে যে যারা আওয়ামী লীগের পদধারী নেতা, তারা কিছু পলাতক আছে বাইরে, কিছু দেশেও পলাতক আছে, আত্মগোপনে আছে, এবং যারা মোটামুটি পলাতক না থেকে প্রকাশ্যে আছে, তারা অনেকেই নানান অজুহাতে বা কোনো কারণে তারা ভোট দিতে যাবে না, কারণ তারা তাদের যে দলীয় মার্কা তার বাইরে অন্য কোনো মার্কায় ভোট দিতে স্বাচ্ছন্দ্য বোধ করে না, অথবা তারা একটা প্রত্যাশা নিয়ে আছে যে দুদিন আগে পরে যে কোনো সময়ই হোক যারা অপরাধী তাদের বিচার হয়ে পরবর্তীকালে হলেও আওয়ামী লীগ আবার একদিন রাজনীতিতে ফিরবে। সুতরাং তারা এখন চুপচাপ থাকাই ভালো, যে কোনো সময় আবার দল যদি রাজনীতি করার সুযোগ পায় তখন তারা আওয়ামী লীগের রাজনীতি করবে। সুতরাং এইরকম একটা গ্রুপ তো আছেই, এতদিনের একটা দল, তারা ভোট দিতে যাবে না। আর একটা আছে নেতা না কিন্তু কর্মী, খুব ডেডিকেটেড এমন কর্মী যে নৌকার বাইরে সিল দিতে তাদের বুক কাঁপে। এটা কিন্তু ধানের শীষে, লাঙ্গলে, নৌকায়, বিশেষ করে দাঁড়িপাল্লা, লাঙ্গল আর দাঁড়িপাল্লা, ধানের শীষ আর নৌকার এরকম সাপোর্টার কিছু আছে, তারাও অন্য মার্কায় ভোট দিতে যাবে না। এর পরের যে স্তরটা থাকলো সেটার সংখ্যাটা অনেক বড়। এই যে আমি যেটা বললাম এর সংখ্যা 5% বেশি হওয়ার কথা না, 5 থেকে 7%। এর পরের যে অংশটা আওয়ামী লীগের সাধারণ সমর্থক, ওই টাইপের যারা, তারা স্থানীয়ভাবে অ্যাসেস করবে যে তাদের তো ওইখানে টিকে থাকতে হবে, চাকরি বাকরি, সমাজ নমাজ নিয়ে কার্যক্রম করে, ব্যবসা বাণিজ্য করে টিকে থাকতে হবে। তারা বাস্তবতাকে রিড করে, তারা মনে করে যে আওয়ামী লীগের সাহসেই ফিরে আসার সম্ভাবনা নাই, আর আওয়ামী লীগ তো অপরাধ করেছে, ভুল করেছে। সুতরাং এখন বাস্তবতার নিরিখে কাদের সঙ্গে মোটামুটি একটু তালমিল চালিয়ে মিলেমিশে চললে সে ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি করে সোসাইটিতে নিরাপদে থাকতে পারে, সেখানে স্থানীয়ভাবে যার বিজয়ী হওয়ার সম্ভাবনা বেশি এবং যার কাছে তারা শেল্টার পায়, ওই শেল্টারটা গ্রহণ করবে। সেই ক্ষেত্রে তারা হয়তো যুদ্ধ অপরাধী কিংবা 71-এর মানবতা বিরোধী গোষ্ঠী, মুক্তিযুদ্ধ বিরোধী গোষ্ঠী বা ধর্মের অপব্যবহারকারী গোষ্ঠী, সেই দিকে আগ্রহটা কম থাকতে পারে, সেদিকে যাবে কম থাকবে। এর বাইরে তারা বিএনপি হোক, জাতীয় পার্টি হোক, স্বতন্ত্র প্রার্থী হোক, কোথাও কোথাও বিএনপির প্রতিও রাগ আছে, কারণ বিএনপির এই যে আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলাগুলো সারা দেশে, বেশিরভাগ মামলার বাদী কিন্তু বিএনপি নেতারা। ফলে বিএনপির নেতাদের এই মামলার কারণে তাদের পালিয়ে থাকতে হচ্ছে, কারো মামলায় না পড়ার জন্য কোথাও কোথাও আর্থিকভাবে দিতে ক্ষতিগ্রস্ত হতে হয়েছে, কোথাও মামলা থেকে আবার বেরিয়ে আসার জন্য টাকার লেনদেন হওয়ার অভিযোগ আছে। ফলে বিএনপির প্রতি ওই রাক্ষোভ কিছু কিছু লোকের আছে। তারপরেও মনে হয় আওয়ামী লীগের যে অংশটা ভোট দিতে যাবে তারা পলিটিক্যাল ক্যারেক্টারিস্টিক এবং আওয়ামী লীগের লাভ ক্ষতির চিন্তার বিবেচনায় খুব অল্প সংখ্যক জামাতের দিকে যাবে, কিছু বিএনপির দিকে যাবে, সেটার সংখ্যা হয়তো বড়। আর যদি ওইখানে স্বতন্ত্র প্রার্থী থাকে বা অন্য কোনো দলের থাকে যেটা তাদের কাছে গ্রহণযোগ্য, সেই দিকে যাবে। ফলে নানান দিকে স্প্লিট হয়ে যাবে এই ভোটটা। জি, আমি সামান্তার কাছে আসতে চাই। মির্জা আব্বাসের একটি বক্তব্য দিয়ে আমি আপনার কাছে জানতে চাই, নির্বাচনে দুটি দল ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে কিছু আসন দখলের চেষ্টা করছে বলে দাবি করেছেন বিএনপি নির্বাহী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেছেন তারা সরকারের উচ্চ পর্যায়ে বৈঠক করেছে যাতে বিএনপি ক্ষমতায় না আসতে পারে, তাদের একটি বড় দল আর একটি তাদের বাচ্চা শব্দটি তিনি উল্লেখ করেছেন। তাদের নির্বাচনী প্রচারণা নেই বললেই চলে, অথচ তারা বলে তারা জিতবে। তারা কিভাবে এসব কথা বলছে? ইলেকশন ইঞ্জিনিয়ারিং কথা বলেছেন, আর একটি বলেছেন যে একটি বড় দল, একটি ছোট দল, বাচ্চা দল, এনসিপির কথা বলেছেন। আপনি কিভাবে দেখেন তার বক্তব্যকে? না, তার সাপেক্ষে তো আমার কিছু দেখার দরকার নেই। আমি তো এমনিতেও দেখতে পাচ্ছি যে এখানে কি হচ্ছে। মির্জা আব্বাস সাহেব উনি বর্ষিয়ান রাজনীতিবিদ, বাট উনি বর্ষিয়ান, বাট ভুল তো সবারই আছে। 5 আগস্টের পরে বাংলাদেশে বিপুল সংখ্যক বিএনপি নেতারা 15 বছরের ক্ষুধা নিয়ে ঝাঁপিয়ে পড়েছেন বাংলাদেশের জনগণের, আপামর জনসাধারণের, একদম সাধারণ খেটে খাওয়া মানুষের মানে অর্থবিত্তের উপরে ঝাঁপিয়ে পড়েছেন। এগুলো আমরা একেবারে চাক্ষুষ দেখেছি, লাইভ।
সো তারপরেও আসলে বাংলাদেশের মানুষও আবার দেখা গেছে যে ইনফর্মাল ট্যাক্সেশনটা আমি একটু বলি, এটাকে আমাদের দেশে দেখা গেছে ফুটপাতে অনেক ধরনের দোকান বসে, বিভিন্ন এলাকায় মহল্লা ভিত্তিক কিছু দোকানপাট থাকে যেগুলো আসলে ইনফর্মালি থাকে, যেটার কোনো আসলে মানে শামিয়ানা থাকে না, কোনো সিলিং থাকে না। সো এই যে প্রতিষ্ঠানগুলো, এটা তো কোনো সরকারি যে ট্যাক্সেশন এটার আন্ডারে কিন্তু থাকে না, গভর্নমেন্টের ট্যাক্সেশনের বাইরে। সো আমাদের দেশের পলিটিশিয়ানরা মানে যেহেতু আমাদের দেশের পলিটিক্যাল পার্টিগুলো সবই প্রায় বিএনপির পর থেকে যেগুলো হয়েছে সেগুলো আর এটার মধ্যে পড়বে না, কিন্তু তার আগের এগুলো সবই হচ্ছে গভর্নমেন্টের, যেমন মুসলিম লীগ থেকে পরে আওয়ামী লীগ হয়েছে, তাই না? সো এই যে এই মানে এরা সবই কিংস পার্টি, বিএনপিও কিংস পার্টি, বাট আমি ওটার মধ্যে গেলাম না। কিন্তু এই যে গভর্নমেন্টের পৃষ্ঠপোষকতায় এবং ওই সময় ছিল হচ্ছে ব্রিটিশদের পৃষ্ঠপোষকতায় দল গড়ে উঠলে যে ধরনের সুবিধাভোগী হয়ে ওঠার ন্যাচারাল টেন্ডেন্সি থাকে, সেটা কিন্তু এই দলগুলোর মধ্যে এটা তারা ডিটেক্ট করতে পারেন না। এটা যে একটা ন্যাচারাল টেন্ডেন্সি এখানে এবং প্রশাসনিক টেন্ডেন্সি, এটা তারা ডিটেক্ট করতে না পেরে এটার মধ্যে গা ভাসিয়ে দিয়েছেন। সো আমাদের দেশে এই যে হাট বাজার এই যেগুলো ইনফর্মালি আছে সেইগুলোকে কোনো ধরনের ট্যাক্সের রাজস্ব আদায়ের খাতের মধ্যে আনতে পারে নাই গভর্নমেন্ট, বা চায়ও নাই, কারণ গভর্নমেন্ট তো চালায় আবার পলিটিক্যাল পার্টিগুলোই। সো পলিটিক্যাল পার্টিগুলো একটা উপায় বের করেছে, যেহেতু তার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের পালতে হয়, পুষতে হয়। সো তারা যেটা একটা উপায় বের করেছেন ইনফর্মাল ট্যাক্সেশন, যেটাকে আমরা বলি চাঁদাবাজি। সো এই যে মানে প্রতিষ্ঠানগুলো এরা তো আসলে অবৈধভাবে অনেক সময় থাকে, তাহলে আপনি একই সাথে কিভাবে ইনফর্মাল ট্যাক্সেশন বন্ধ করবেন, আবার একই সাথে আপনি এদেরকেও রাখতে দিবেন? কারণ এই দোকানপাট থেকেও কিন্তু আমাদের দেশের একটা জনগোষ্ঠীর জামা কাপড় থেকে শুরু করে সবজি কম দামে কেনার একটা উপায় হয়। তাহলে আপনি এটা ইন টোটাল বন্ধ করতে পারবেন না। তাহলে এটার উপায়টা কি? যে আপনার হকার এবং যারা এই যে বিভিন্ন পর্যায়ের দোকান খুলে বসে তাদেরকেও আপনার সরকারি আওতার মধ্যে আনতে হবে, যাতে একটা ফর্মাল ট্যাক্সেশন করা যায়। যদি তারা গভর্নমেন্টকে দেয় তাহলে তারা আর পলিটিক্যাল পার্টিকে দেবে না, তাই না? আসলে কি তাই? গভর্নমেন্টকে দিলেও কি পলিটিক্যাল পার্টিকে দেওয়া লাগবে না? মানে এটা তো তারা মানে অনৈতিকভাবে করছে, এটা তো তারা জানে নাকি? জানে তো যারা করছে, এটা তো অনৈতিকভাবে করছে। অনৈতিকভাবে করে যখন চাঁদাটা পরিশোধ করেন তার কিন্তু একটা মনে হয় যে আমি চাঁদা দিছি মানে এখানে থাকবো, এটা বলে না অনেকে? আপনি খুব শক্ত করে বলেন যে আমি চাঁদা দিছি মানে এখানে থাকবো, এটা তারা বলেন। এই যে পাওয়ার, এটা কোত্থেকে আসে? এটা আসে তার নাগরিকত্বের পাওয়ার থেকে। বলে ক্ষমতা থাকলে উঠায় দেখিস, ক্ষমতা থাকলে উঠায় দেখ। এইটা যদি গভর্নমেন্টকে সে দেয় তাহলে সে গভর্নমেন্টের উপরে এই খবরদারিটা করবে, তার রাইটের জন্য গভর্নমেন্টকে সে প্রেসারাইজ করবে। গভর্নমেন্ট একটা লিগালাইজ বডি, পলিটিক্যাল পার্টি যে ইনফর্মাল ট্যাক্সেশন সিস্টেম এটা কোনো লিগালাইজ বডি না। সো আপনাকে একটা মানে ইলিগাল বডির উপরে সে আসলে খবরদারি একটা গায়ের জোরেই করতে পারবে, কিন্তু এটা রাইট থেকে করতে পারবে না, হিউম্যান রাইটসের জায়গা থেকে করতে পারবে না, সিটিজেন রাইটসের জায়গা থেকে করতে পারবে না। আমাকে এইটা থাকবে, এটাকে আপনার কমিয়ে আনতে হবে, কিন্তু এটাকে ট্রান্সফর্ম করতে হবে। যে এটা আপনি এটাকে যদি একজন হকার, আমাদের এই যে নিউ মার্কেট কেন্দ্রিক যে যারা বসেন এখানে কিন্তু অনেক মেয়েরা হ্যারাসও হয়, আপনি বিভিন্ন ঘটনা দেখেছেন। সো তাদেরকে কিন্তু কোনো বিচারের আওতায় আনা যায় না, কারণ পলিটিক্যাল পার্টির নেতারা গিয়ে তাদেরকে সেভ করে নিয়ে আসেন। সো এটাও কিন্তু আপনি সমাধান করতে পারবেন। আমি যে বলি যে মানে নারীদেরকে আপনি সেকেন্ড ক্লাস সিটিজেন কিভাবে বানাচ্ছেন, আপনি বিভিন্ন পর্যায়ে আপনি আমাকে যে কোনো একটা টপিকে বলবেন, কথা বলেছেন, যে কোনো একটা টপিক দেন, আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি নারীদেরকে সেকেন্ড ক্লাস সিটিজেন বানাচ্ছেন। এটা তো আর সরাসরি বলতে হয় না, আপনি নানান রকমের পলিসি দিয়ে নানান রকমের সিচুয়েশন ক্রিয়েট করে আপনি এটা করছেন। সো আমার কাছে মনে হয় যে ওনার সাপেক্ষে এটা বলার কিছু নাই, আপনাকে দেখতে হবে যে এটা সমাধানটা কোথায়। সো পলিটিক্যাল পার্টিগুলো যেটা করে, একজন এই জোটটা আসলে ওইভাবেই তৈরি হয়েছে যে বাইনারি একটা, একে অন্যকে দোষারোপ করে একজন আরেকজনের ভোট ব্যাংককে ইনক্রিজ করার চেষ্টা করে, যেটা বাংলাদেশের একটা স্ট্যাবলিশ সিস্টেম। আমি এটার বিপক্ষে থাকার চেষ্টা করতেছি আর কি। জি, আপনি আপনার অবস্থানেই থাকবেন। আমি আরেকটি বিষয় জানতে চাচ্ছিলাম, তার আগে আমি শান্ত ভাইয়ের কাছে আসি। শান্ত ভাই, নির্বাচন হবে কি হবে না এ ধরনের একটি কথা আমরা রোজই শুনছি। আমি খুব সংক্ষেপে, আমরা শেষের দিকে চলে এসেছি, আপনি যদি এই বিষয়ে কিছু বলেন, এই ধোঁয়াশা বা এই সংখ্যার জায়গাটা কেন? এটা খুব আনফরচুনেট, কারণ এই সরকার আইন শৃঙ্খলার কথা বলা হচ্ছে, অবৈধ অস্ত্র উদ্ধারের কথা বলা হচ্ছে, আজকেও বলা আশঙ্কা প্রকাশ করা হয়েছে সরকারের উপরে নানান কারণে রাজনৈতিক দলগুলো চাপ প্রয়োগ করে
প্রত্যেকেই চায় তার অবস্থান আরও সুসংহত করুক, সরকার তার প্রতি একটু বিরূপ না হোক বা তার কথা মানুক, বা অন্য দল যাতে কোনো অন্যায় সুবিধা নিতে না পারে, সেই জন্য সরকারের প্রতি চাপ প্রয়োগ সবসময় সব রাজনৈতিক দলই করে। সেইভাবে যদি মনে হয় যে সরকারের কোনো অন্যায্য অবস্থান আছে, সেই চাপ প্রয়োগ করাটা কিন্তু এটাও রাজনীতি। কিন্তু প্রতি কথায় কথায় যদি নির্বাচনের 20 দিন আগে প্রতিদিনই একবার করে এরকম বলা হয় যে নির্বাচনে শেষ পর্যন্ত থাকবে কিনা, করবে কিনা, সে সিদ্ধান্ত তাদের নিতে হবে, তাহলে কিন্তু জনগণও কিন্তু সিদ্ধান্তহীনতায় ভোগে। তাদের ভোটার যারা, বা তাদের যারা ভোট দিতে চায়, বা সুইং ভোটার যারা, তবে দূর, এরা তো নিজেরাই তো এখনও নির্বাচন প্রশাসনে কোনো স্টিক পজিশন নিতে পারে নাই, যে স্ট্যান্ড নাই তাদের যে আমি নির্বাচন করব, যে কোনোভাবে হোক আমি মাঠে ফাইট দিব এবং দেখাবো মাঠে থেকে যে কোনো রকম অন্যায় মানুষের ভোটের অধিকার কেড়ে নিতে দিব না। কথা হবে ওইটা যে আমরা মাঠে থাকব, কোনো মানুষের ভোটের অধিকার কেড়ে নিতে দিব না। কিন্তু যদি বলে যে নির্বাচন করব কিনা ভাবতে হবে, এটা সেটা কিন্তু নিজের রাজনীতির জন্য ভালো না, গণতন্ত্রের জন্য ভালো না, ভোটের অধিকারের জন্য ভালো না, এবং নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে। বরং যারা এসব বলছে তারা এই সুরটা ভুলে যে কোনোভাবেই হোক, অনেক ত্রুটি বিচ্যুতির পরেও সবাই নির্বাচনে যাচ্ছে এবং নির্বাচনটা আমাদের জন্য দরকার। এই সরকার আরও কিছুদিন থাকলেও দেশ ধ্বংস হবে। নির্বাচন না হলে, এই সরকার না থেকে অন্য হাতে যদি পাওয়ার ট্রান্সফার হয়, তাতেও দেশ ধ্বংস হবে, গণতন্ত্র ধ্বংস হবে। সুতরাং কিছু ত্রুটি বিচ্যুতি, কিছু সমস্যা থাকার পর একটা নির্বাচন হওয়া উচিত, মানুষের ভোটের অধিকার রিস্টোর করা উচিত, এবং মানুষের রায়ের প্রেক্ষিতে একটা সরকার আসুক। তারা যদি কোনো অন্যায় করে তার বিরুদ্ধে প্রতিবাদ জারি রাখতে হবে, রাজনীতি করতে হবে, সব করতে হবে, কিন্তু মাঠে থাকবো না, ছেড়ে দিব, এই সুরটা তুলে বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের ভবিষ্যৎ এবং এই নির্বাচনটাকে ক্ষতিগ্রস্ত করা ছাড়া আর কিছু লাভ হবে না। জি, সবারই একই কথা, নির্বাচন চান, কিন্তু নির্বাচনটা যেন সুষ্ঠু হয়। আমি সামান্তাকে দিয়ে শেষ করব। গত বেশ কয়েকদিন ধরেই শান্ত ভাই যেটা বলছিলেন, আমরা দেখছি যে এনসিপির পক্ষ থেকে বলা হচ্ছে যে নির্বাচনের পরিবেশ পরিস্থিতি যেভাবে আছে সেটি থাকলে নির্বাচনের শেষ পর্যন্ত থাকবে কিনা এটা পুনর্বিবেচনা করবে এনসিপি। আপনি কিভাবে দেখছেন? আসলে এনসিপি কি শেষ পর্যন্ত নির্বাচনে করবে নাকি আসলে অন্য কিছু ভাবছে? আমি আসলে গত 7-8 মাস ধরে যখন দেখছিলাম যে আসলে কীভাবে প্রস্তুতিটা নেওয়া হচ্ছে, এটা কোনোভাবে অ্যাডিকুয়েট প্রস্তুতির মধ্যেও পড়ে না। অ্যাডিকুয়েসি হচ্ছে আপনার একটা মাঝারি লেভেলের মানে ব্যাপার। আপনি এক্সিলেন্ট, অ্যাডিকুয়েট এবং হচ্ছে নিম্ন পর্যায়ে, যেটা আসলে শেখ হাসিনার সময়ও ছিল। সো আমি যেটা দেখতে পাচ্ছি, টোটাল প্রশাসনের যে ধ্বজভঙ্গ অবস্থা, এটা শেখ হাসিনার আমলে, যদি আপনি বলেন যে পুলিশ খুব শক্ত ছিল, তাই না? তো পুলিশ তো হাসিনার পুলিশ তো শক্ত থাকবেই। কিন্তু এখন যেটা, তার অতটুকু মনোবৃত্তি, মনোবলকে কিছুই নাই, তার আসলে কনফিডেন্স একেবারেই নাই, প্রশাসনিক কনফিডেন্স নাই। কারণ সে আসলে কোনোভাবে চাচ্ছে যে যেটা বিলং করে, কেউ জামাত বিলং করে, কেউ বিএনপি বিলং করে, যে যেটা বিলং করে সেই সরকারটা আসুক, কোনোভাবে সে চাচ্ছে। কিন্তু আসলে তার যে ওই যে মানে প্রশাসনিক কনফিডেন্স বা ওই সাপোর্ট সিস্টেম দেখতে পাচ্ছে না। কারণ আমার ধারণা যে একজন জামাতপন্থী, আমি মানে জাস্ট বোঝার জন্য বলতেছি, কাউকে তো উদ্দেশ্য করার মানে জানি না এটা ঘটবে কিনা, কিন্তু একজন জামাতপন্থী ইউনোকে একজন বিএনপিপন্থী পুলিশ সেভ করবে কিনা, এই কনসার্নে সবাই চলে গেছে। সো আমি এটা অনেক আগে থেকেই দেখতে পাচ্ছিলাম। আমি এজন্য অনেক আগে থেকেই এটা বলার চেষ্টা করেছি যে নির্বাচনের অবস্থা নাই, তারপরেও নির্বাচনটা প্রয়োজন। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার এখানে অত্যন্ত সুচারুরূপে মানে নিজেদেরকে গা বাঁচানোর একটা পদ্ধতি আবিষ্কার করে ফেলেছে। এবং যখন তারেক রহমানের সাথে লন্ডনে গিয়ে দেখা সাক্ষাৎ করে আসলো, তখন কিন্তু দলগতভাবে বিএনপির এটা চাওয়া উচিত ছিল যে আপনারা পরিবেশ নিশ্চিত করেন, এটা বিএনপিপন্থী বা প্রশাসনের ব্যাপার না। আপনারা পরিবেশ নিশ্চিত না করলে সুষ্ঠু নির্বাচনই করা সম্ভব না। যদি 12 ফেব্রুয়ারি নির্বাচন হওয়াটা বিএনপির জন্য এত বেশি প্রয়োজনীয় হয়, তাহলে তাদের জন্য এইটা বেশি প্রয়োজনীয় ছিল, এটা নিয়ে দাবিটা মাঠ থেকে তোলা। কিন্তু তারা সেটা করেন নাই, কিন্তু তারিখটা নিয়ে কন্টিনিউয়াস কথা বলে গেছেন। এখন যে পরিস্থিতিতে আমরা এসে পৌঁছাচ্ছি, 12 ফেব্রুয়ারি যদি নির্বাচন না হয়, দেশ একটা মানে এমন একটা চরম বিকলাঙ্গতার মধ্যে পড়বে যেটা আমরা এখন কল্পনাও করতে পারছি না। বাংলাদেশে অনেকগুলো রাজনৈতিক শক্তি আছে যেগুলোকে আপনারা ফ্রন্ট লাইনে দেখেন না, যেগুলোকে আপনি ফেস হতে দেখেন না, যারা পিছনে থেকে এগুলো নাড়াচাড়া করছে, তাদের এক ধরনের বিশাল মহোৎসব শুরু হবে যদি এটা 12 ফেব্রুয়ারি নির্বাচন না হয়। নির্বাচন হওয়াটা খুবই জরুরি। There needs to be a cleansing effect. হ্যাঁ, নির্বাচনে অনেক সমস্যা হবে, অনেক ধরনের প্রশাসনিক কারচুপি হবে,
এগুলো জানা সত্ত্বেও আপনার এটাকে গো থ্রু করতে হবে। আপনি যদি অ্যাটলিস্ট মানে এটার বিএনপির অনেক দায় আছে, আমি আর ওইটা রিপিট করলাম না কারণ আপনার সময় কম, না হলে আমি রিপিট করতাম। বিএনপির অনেক দায় আছে এটার পিছনে, কিন্তু এটা এখন এমন একটা পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছে, যদি 12 ফেব্রুয়ারি নির্বাচনটা না হয় তাহলে আসলে একটা ভয়ঙ্কর অবস্থার মধ্যে দিয়ে বাংলাদেশ যাবে। মানে আসলে সত্যি কথা বলতে একটা সিভিল ওয়ারের মুখোমুখি দাঁড়িয়ে আমরা এই যে এত কিছু করছি, এটা বিএনপিকে উপলব্ধি করতে হবে। আমার ধারণা বিএনপি এটা উপলব্ধি করছে না। এবং অন্যান্য দিক থেকে ধরেন এই যে মানে যেটা ঘটলো গত 2 দিন, আপনার সংবিধানে বলা আছে যে আপনি দ্বৈত নাগরিক হলে আপনি এখানে মানে ইলেকশন করতে পারবেন না। আপনার সংবিধান, বিএনপির উঠতে বসতে সংবিধান নিয়ে মানে 72 সংবিধান নিয়ে তাদের যে প্রেম, এটা তো মানে উপচে পড়ে, কিন্তু একটা সাংবিধানিক বিষয় সেইটা একাধিক মানে দ্বৈত নাগরিক অ্যাপ্লাই করে যাচ্ছেন এবং সেটা খারিজ হয়ে যাচ্ছে, আবার এটা মানে রিসিভ হয়ে যাচ্ছে। সো এই রকমের একটা পরিষ্কার বৈষম্য, পরিষ্কার একটা দ্বৈরথ, দ্বিচারিতা, এটা ওনারা কিভাবে একসেপ্ট করেন? এটা তো accept করতে পারার কথা না। 45 জন ঋণ খেলাপিও তাদেরকেও আটকানো যায়নি, তারাও নির্বাচন ভুল বোঝার করছে। সুযোগ তৈরি হয়। আমাকে শেষ করতে হবে। 15 সংশোধনীতে যেটা আছে, কেউ যদি দ্বৈত নাগরিক হয় এবং সে যদি অন্য দেশের নাগরিকত্ব বাতিল করে, তাহলে তিনি ওই দেশের নাগরিক ছিলেন না বলে পরিগণিত হবে। সেই বিবেচনায় বিএনপির যারা ফেরত পাচ্ছে তারা ওই নাগরিকত্বটাকে সারেন্ডার করেছেন, সেই কাগজ সাবমিট করার পরে পাচ্ছেন। এই অধিকার সংবিধানই 15 সংশোধনী তাকে দিয়েছে। আর যদি কেউ সারেন্ডার করে না থাকেন, তাহলে তিনি নিজের ক্ষতি করেছেন, দলেরও ক্ষতি করছেন, তিনি তার শাস্তি পাবেন। জি, আমাকে শেষ করতে হচ্ছে। আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আজ এখানে শেষ করছি। কাল আবার দেখা হবে ঠিক রাত 12টায়।